সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে রামু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি ওয়েলকাম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি তোমাদের ইংরেজি শিক্ষক বিতান দাস। আজকে তোমাদের সাথে সেন্টেন্স কানেক্টরসের বাকি রুলসগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা সেন্টেন্স কানেক্টরস কি তা সম্পর্কে বিস্তারিত জেনেছো এবং 5টি রুলস পড়েছো আগে। আজকে বাকি রুলসগুলো আমরা আলোচনা করব। তো তোমরা রুলস 6-এ দেখতে পাচ্ছ, বলা হচ্ছে অপ্রত্যাশিত আশ্চর্যমূলক কোনো কিছু নির্দেশ করতে নিচের শব্দগুলো বা লিঙ্কার্সগুলো লিঙ্কার্স হিসেবে ব্যবহৃত হয়। তাহলে নিচের শব্দগুলো কি কি? নিচের শব্দগুলো হচ্ছে এনি হাউ, এনিওয়ে, বিসাইডস, এলস, হাউএভার, নেভারথেলেস, স্টিল, দো, অলদো, ইয়েট, ইন এনি কেস, ইন স্পাইট অফ দ্যাট, আফটার অল দ্য সেম। তাহলে এই যে ওয়ার্ড এবং ফ্রেজগুলো, এগুলো সাধারণত অপ্রত্যাশিত বা আশ্চর্যমূলক কোনো সেন্টেন্সকে নির্দেশ করতে ব্যবহৃত হয়। আমরা একটা এক্সাম্পলে দেখতে পাচ্ছি। এক্সাম্পলে বলা হচ্ছে হি হ্যাজ বিন ইন অফিস ফর অনলি এ ফিউ মান্থস। সে যে অফিসে জয়েনিং করেছে জাস্ট কয়েকটা মাস হলো। হি হ্যাজ হাউএভার অ্যাচিভড মোর দ্যান এনি অফ হিজ প্রিডিসেসর্স। তার যে পূর্ববর্তী মানে পূর্বের যে ব্যক্তিরা, পূর্ববর্তী ব্যক্তিদের চেয়েও সে বেশি পরিমাণে অর্জন করে নিয়েছে। তাহলে আমরা এখানে হাউএভার দেখতে পাচ্ছি। আচ্ছা, এরপর সেকেন্ড এক্সাম্পলে বলা হচ্ছে ট্রাম্প দ্য ট্রাম্প পেপারস ওয়ার ভেরি ব্রিফ। যে ট্রাম্প পেপারগুলো ছিল এগুলো খুব সংক্ষিপ্ত আকারে ছিল। স্টিল দে আর বেটার দেন আই এক্সপেক্টেড। মানে আমি যা প্রত্যাশা করেছিলাম তার চেয়েও ভালো হয়েছে। এরপর আই ডিডেন্ট ইনভাইট ইউর ফ্রেন্ডস ফেরদৌস টু দ্য পার্টি। আমি পার্টিতে তোমার বন্ধু ফেরদৌসকে ইনভাইট করিনি। বিসাইডস, এখানে উড নট আছে, এখানে উড লিখবে। বিসাইডস হি উড হ্যাভ কাম। তা সত্ত্বেও মানে তাছাড়াও সে কি করেছে? পার্টিতে এসেছে। আমি ইনভাইট করিনি, তারপরেও চলে এসেছে। আচ্ছা, এরপর 7-এ আমরা কি দেখতে পাচ্ছি? বলা হচ্ছে স্থান নির্দেশ করতে হেয়ার, দেয়ার, হায়ার, এগুলো এই লিঙ্কার্সগুলো হিসেবে ব্যবহৃত হতে পারে। এবং এই রুলসটা আমার মনে হয় তোমরা না পড়লেও মুখস্থ রাখতে পারবে। হেয়ার, দেয়ার এবং হোয়ার এগুলো স্থান বোঝাতে কিন্তু ব্যবহার করা হয়। তাহলে এক্সাম্পলে আমরা দেখতে পাচ্ছি অল মাই ফ্রেন্ডস হ্যাভ বিন টু প্যারিস অ্যাট লিস্ট ওয়ান্স। আমার যত বন্ধু আছে সব বন্ধুরা অন্ততপক্ষে একবারের জন্য হলো প্যারিসে গিয়েছে। ফ্রান্সের রাজধানী হচ্ছে প্যারিস। আই এম গোয়িং দেয়ার, আমি সেখানে যাচ্ছি। নেক্সট সামার ফর দ্য ফার্স্ট টাইম, মানে আমি নেক্সট সামারে প্রথমবারের জন্য সেখানে যাচ্ছি। এই যে এখানে স্থান বোঝাচ্ছে, প্যারিসকে বোঝাচ্ছে, প্যারিসকে বোঝানোর জন্য এখানে দেয়ার ইউজ করা হয়েছে। আচ্ছা, এরপর রুলস 8 আমরা কি দেখতে পাচ্ছি? রুলস 8-এ বলা হচ্ছে চিন্তা ভাবনার এক পর্যায় থেকে অন্য পর্যায়ে উত্তরণের জন্য নিচে ফ্রেজগুলো লিঙ্কার্স হিসেবে ব্যবহৃত হয়। তাহলে কি কি? এইখানে দেখতে পাচ্ছি উইথ রেফারেন্স টু, উইথ রেসপেক্ট টু, উইথ রিগার্ড টু, ইনসিডেন্টলি, বাই দ্য ওয়ে, লেট আস নো, ট্রান সরি let us now turn to, regarding, talking, speaking of, as for, now, connectors। এই যে এই কানেক্টরসগুলো পড়লাম, এগুলো সাধারণত কি হয়? চিন্তা ভাবনার এক পর্যায় থেকে অন্য পর্যায়ে উত্তরণের জন্য, মানে একটা নিয়ে সে ভাবছে সেটাকে আরও বেশি প্রসিড করার জন্য, ফরওয়ার্ড করার জন্য এই নিচের ফ্রেজগুলো বা ওয়ার্ডগুলো ব্যবহার করা হয়। তো এখানে বলা হচ্ছে দ্য এয়ারলাইন্স, এই যে এখানে বলা হচ্ছে দ্য এয়ারলাইন্স চার্জ হাফ প্রাইস for students. Incidentally, I have already bought my ticket to New York. তাহলে এই যে এই একটা সেন্টেন্স, এটাকে প্রসিড করার জন্য এই ইনসিডেন্টলি কথাটা ইউজ করে পরবর্তী সেন্টেন্সটা সে লিখেছে।
আচ্ছা, এইটের পর এবার আমরা 9-এ দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে কোনো ইউনিট এর উপসংহার এর সারসংক্ষেপ প্রদান করার জন্য নিচের ফ্রেজগুলো লিঙ্কার হিসেবে ব্যবহৃত হতে পারে। কি কি? ইন ব্রিফ, ইন অল, টু সাম আপ, টু সামারাইজ, ইন শর্ট, অন দ্য হোল। এগুলো কেন ব্যবহার করা হয়? উপসংহার বা সারসংক্ষেপ প্রদান করার জন্য। আচ্ছা, তাহলে আমরা নিজের এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি, দ্য টেকনিক্স ডিসকাসড আর ভ্যালুয়েবল, সেন্সিবল, স্ট্রেস ইজ laid upon preparatory and follow up work. Each chapter is supported by a well selected bibliography. In all these is an interesting and clearly written textbook that should prove extremely useful to geography teachers. আচ্ছা, তাহলে এখানে দেখো এই পুরো লাইনটাকে কিন্তু আমরা ধাপে 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 কি করলাম, মানে একটা উপসংহার এবং সারসংক্ষেপ আমরা প্রদান করলাম। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি বলা সেন্সিবল স্ট্রেস ইজ laid upon preparatory ইচ, তারপর বলা হচ্ছে আমি ইন অল, এখানে একটা দেখা যাচ্ছে, তারপর হ্যাঁ দিস, আচ্ছা এখানে ইন অল দেখা যাচ্ছে। তাহলে এই যে উপরের কথাগুলো এখান থেকে, এই ইন অলের আগে যে উপরের কথাগুলো, এই কথাগুলোকে আরেকটু সংক্ষেপে বা উপসংহার আকারে বোঝানোর জন্য এখান থেকে এ লাইনটা ব্যবহার করা হয়েছে। আমরা অনেকগুলো কথা বলার পর এভাবে বলে থাকি, মানে সংক্ষেপে বলতে গেলে এই বিষয়টা। তাহলে এই যে এরকম যখন আমরা সংক্ষেপে বলতে যাই তখন ইন ব্রিফ এই কথাগুলো আমরা নিয়ে আসতে পারি, বা ইন অল, টু সাম আপ এই কথাগুলো আমরা নিয়ে আসতে পারি। আচ্ছা, এরপর রুলস 10-এ আমরা দেখতে পাচ্ছি সাধারণত অ্যাপোজিশন নির্দেশক শব্দ বা এক্সপ্রেশন এবং এগুলোর পূর্বের বাক্যগুলোকে উল্লেখ করার জন্যে এবং এদের সম্পর্কে ব্যাখ্যা প্রদান করার জন্যে নিচের শব্দগুলো লিঙ্কার হিসেবে ব্যবহৃত হয়। কি কি? দ্যাট ইজ টু সে, দ্যাট ইজ, এখানে দিয়েছে, এটা একটা সংক্ষিপ্ত রূপ, মানে আরও অতিরিক্ত তথ্য প্রদান করার জন্য এটা ব্যবহার করা হয়। নেমলি, bees, to it, in other words, as follow, for example, for instance, এই যে ইজি এখানে দেখো, এগুলো অতিরিক্ত তথ্য প্রদান করার জন্য ব্যবহার করা হয়। এক্সাম্পল ফর এই ধরনের কথাগুলো বোঝানোর জন্য। সে, ইনক্লুডিং, ইনক্লুডেড, সাচ এস, স্পেশালি, পার্টিকুলারলি, এখানে বানানটা ভুল আছে, এটা পার্টিকুলারলি হবে। ইন পার্টিকুলার, নোটেবল, চিফলি, মেইনলি, মোস্টলি। এবার আমরা এক্সাম্পলে কি দেখতে পাচ্ছি? এক্সাম্পলে বলা হচ্ছে it is important that young children should see things and not merely read about them. For example, it is a valuable educational experience to take them on a trip to a farm. তাহলে এই যে অ্যাপোজিশন নির্দেশক শব্দ বা এক্সপ্রেশনগুলোকে পূর্বের বাক্যগুলো উল্লেখ করার জন্য। তাহলে অ্যাপোজিশন কি সেটা আমরা জানি, মানে কোনো একটা শব্দের পূর্বে বসে আবার ওই শব্দটাকে নির্দেশ করে, তাকে বলা হয় অ্যাপোজিশন। এবং অ্যাপোজিশন নির্দেশক শব্দ বা এক্সপ্রেশন বোঝায় এরকম শব্দ, এগুলোকে পূর্বের বাক্যে উল্লেখ করার জন্য। তাহলে এইখানে যে শব্দগুলো ছিল এগুলো ব্যবহার করা হয়। আচ্ছা, তো আমরা এক্সাম্পলে আমরা এখানে কি দেখতে পেয়েছিলাম? এক্সাম্পলে আমরা এখানে দেখতে পেয়েছিলাম এই যে এখানে ফর এক্সাম্পল দিয়ে, মানে এই লাইনটাকে বোঝানোর জন্য, এই লাইনটা কিন্তু ভিন্ন কোনো লাইনকে বোঝাচ্ছে না, এই লাইনটা কিন্তু ঠিক এই যে পূর্বের যে লাইনটা ছিল এই পর্যন্ত এই লাইনটাকে বোঝাচ্ছে। আচ্ছা, তারপর এরপর পরবর্তী সেন্টেন্স আমরা কি দেখতে পাচ্ছি? পরবর্তী সেন্টেন্সে দেখতে পাচ্ছি দ্য প্যাসেঞ্জার প্লেন অফ দ্য 1980 এস। আচ্ছা, এটা এস দিয়ে কিন্তু দশক বোঝায়, স্কোয়ার মানে দশকই বোঝায়, 1980 দশক, মানে দশক বোঝানোর জন্য তখন এস কথাটা ব্যবহার করা হয়। কমা দিয়ে এরপর লেখা আছে নেমলি দ্য
supersonic jet will transform relations between peoples of the world. এই শব্দটা কিন্তু ভুল। কেন ভুল? কারণ পিপল শব্দটা এমনি প্লুরাল, এর সাথে অ্যাস যুক্ত হয় না। তো বিটুইন পিপল অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর লোকের সাথে। আচ্ছা, এরপর আমরা রুলস 11 দেখতে পাচ্ছি, পূর্বে যা বলা হয়েছে বা করা হয়েছে তার ফলশ্রুতিতে যা দাঁড়িয়েছে তা প্রকাশ করতে নিচের ফ্রেজগুলো লিঙ্কার্স হিসেবে বসে। কি কি? কনসিকুয়েন্টলি, হ্যান্স, সো, দেয়ারফোর, দাস, এজ এ রেজাল্ট। তাহলে এই শব্দগুলো কেন ব্যবহার করা হয়? মানে ফলশ্রুতিতে যা দাঁড়িয়েছে প্রকাশ করতে। ধরো তুমি কাউকে উপদেশ দিচ্ছ, যেহেতু তুমি পূর্বে এই কাজগুলো করোনি, ফলশ্রুতিতে তুমি পরীক্ষায় খারাপ করেছো। বা এরকম যদি বলো, তুমি পরীক্ষার আগে অনেক পরিশ্রম করেছো, ভালো করে সবগুলো চ্যাপ্টার তুমি সম্পন্ন করেছো, অতিরিক্ত তথ্য তুমি সংগ্রহ করেছো, ভালো করে পড়েছো, যার ফলশ্রুতিতে তুমি খুব ভালো রেজাল্ট করেছো। তাহলে এই যে এই কথাগুলো বোঝানোর জন্য আমরা ফলশ্রুতিতে এই কথাগুলো ব্যবহার করে থাকি। তো এই জন্য এই ফ্রেজগুলো আসে বা ওয়ার্ডগুলো আসে কনসিকুয়েন্টলি, হ্যান্স, সো, দেয়ারফোর, দাস, এজ এ রেজাল্ট, এই কথাগুলো আসে। যেমন এখানে আমরা এক্সাম্পলে দেখতে পাচ্ছি, দে রিফিউজ টু পে দ্য হায়ার রেন্ট when an increase was announced. As a result, they were evicted from their house. মানে তারা তাদের টাকাটা পরিশোধ করেনি, এর ফলে মানে তারা কি হয়েছে, তাদের যে হাউস ছিল সে হাউস থেকে তাদেরকে ইনভিক্টেড করে দেওয়া হয়েছে। আচ্ছা, এরপর দে ডোন্ট অবটেন ইউজ ইট, কখনো ব্যবহার করেনি, ওভার দ্য উইকেন্ড, সারা সপ্তাহব্যাপী। সো ইউ ক্যান বড়ো ইট ইফ ইউ ওয়ান্ট, তাই তুমি এটা ধার নিতে পারো মানে তুমি যদি চাও। তাহলে এই যে এটা যেহেতু তারা সারা সপ্তাহ নেয়নি, মানে সারা সপ্তাহ ব্যবহার করেনি, তো এই ফলশ্রুতিতে বোঝানোর জন্য সো ব্যবহার করা হয়েছে, মানে তুমি চাইলে এটা ধার নিতে পারো। তো আমরা এখানে যে রুলসগুলো ছিল আমাদের বইয়ে, আমরা সবকটি রুলস আলোচনা করেছি। তো তোমরা যেটা করবে, পরবর্তীতে তোমাদের এইচডব্লিউ হিসেবে এই রুলসগুলোকে বারবার তোমরা রিভিউ করবে, এবং তোমাদের যে ফর্মাল লেটার রয়েছে, এই 3টি ফর্মাল লেটার তোমরা শিখবে। প্রথমটা হচ্ছে রিকোয়েস্টিং ফর এ টেস্টিমোনিয়াল ফর ইমপ্রুভিং লাইব্রেরি ফ্যাসিলিটিস, ফ্রিকুয়েন্ট ফেলিউর অফ ইলেকট্রিসিটি। তো এইখানে এই তিনটাই তোমাদেরকে শিখে লিখতে হবে। আচ্ছা, এরপর তোমরা নেক্সট লেসন হিসেবে গ্যাপ ফিলিং উইথ ক্লুজ এটা দেখতে পারো, এবং আমরা পরবর্তীতে নেক্সট লেসনে এটা নিয়ে আমরা আলোচনা করব। তো এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং তোমাদের সবার সুস্থতা কামনা করছি।